এবার আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামলো। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা দিশেহারা, কঠিন অ্যাকশনে গেলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। সময়টা অনেক খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপর হচ্ছেন ওনার মাঝে মাঝে চিন্তা ভাবনা না করে কথা বলে ফেলা, কোন জ্বালাই দিবেন, ভাঙা ফেলবেন, মমতাজের বাড়ি ভাঙা ফেলতেছেন, অমুকের বাড়ি ভাঙতেছেন। কই, আমরা তো আওয়ামী লীগ এত ফেসিজম করছে, কারো বাড়ি ঘর গিয়ে এইভাবে যে একদম বাইসা 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 সবার বাড়ি ঘর ভাঙা ফেলা, আগুন জ্বালা দেওয়া, বুলডোজার দিয়ে গুড়াই দেওয়া, এই খেলা কিন্তু তৈরি হয়ে গেছে। এমনকি এগুলো রিটার্ন হবে। আমরা মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী, যে সন্ত্রাসী যে নেতাকর্মী আছে, তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বিএনপি কি তাহলে এক দফার আন্দোলনে গেল? এখন আপাতত তাই যে তারা 1 মাস সময় দিয়ে জুলাই মাসে তীব্র আন্দোলন করবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, আপনারা সকলেই জানেন। এরই মধ্যে আওয়ামী লীগ নতুন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে রাজপথে আবারও নেমে পড়েছেন। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয় একটা কঠিন বিপদের মুখে পড়েছেন। অপরদিকে শেখ হাসিনা ভারতের থেকে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসকে সরানোর চেষ্টা করানো হচ্ছে। দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টি কিন্তু ঢাকার রাজপথে কিন্তু তারা নেমে আসছে যে এনসিপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। উল্টো দিকে তারা আরো একটি স্লোগান কিন্তু দিচ্ছে যে এনসিপির কুত্তারা দেখে যা, আসছে তোর বাপেরা। বর্তমান এই স্লোগানটি দিয়ে কিন্তু ঢাকার রাজপথে আপনার তীব্র একটি বিক্ষোভ মিছিলের তারা কিন্তু সমাবেশ কিন্তু করতেছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী কেউ কিন্তু কোনো বাধা সৃষ্টি করতেছে না। কারণ বৃহস্পতিবার দিন আপনারা জানেন যে বৃহস্পতিবারের রাতে সন্ত্রাসীরা একটি হামলা চালায় জিএম কাদেরের বাসায়। এটাকেই প্রতিবাদ জানানোর জন্য বর্তমান ঢাকার রাজপথে কিন্তু জাতীয় পার্টি কিন্তু নেমে গেছে যে এনসিপির কুত্তারা দেখে যা, আসছে তোর বাপেরা। তারা আরো একটি স্লোগান দিচ্ছে যে এনসিপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। উল্টো দিকে তারা আরো বলার চেষ্টা চালাচ্ছে যে বাংলাদেশে 5 আগস্টে যে পরিমাণ হত্যাকাণ্ড, মেট্রো রেলকে পোড়ায়, এত মব জাস্টিস করে এই এনসিপি পার্টি, এটাকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের মাটি থেকে। দর্শক বন্ধুরা, তারা বারবার কিন্তু দেখতে পাচ্ছেন যে এতটাই তীব্র একটি বিক্ষোভ মিছিল তারা বর্তমান রাজপথে পালন করে যাচ্ছে যে তারা বারবার বলতেছে যে এনসিপির কুত্তারা দেখে যা, আসছে তোর বাপেরা। দর্শক বন্ধুরা, তারা আরো একটি দাবি জানাচ্ছে যে সমন্বয়ক সার্জিস আর হাসনাতের নেতৃত্বেই বর্তমান কাদের সিদ্দিকের বাসায় বৃহস্পতিবারের রাতে এই সন্ত্রাসী এনসিপির আক্রমণ ঘটায়। এটাকে অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সার্জিস আর হাসনাতকে তারা কিন্তু আরেকটি আলটিমেটাম কিন্তু দিয়ে দিলেন যে 24 ঘন্টার ভিতরে এই সার্জিস আর হাসনাত এবং এনসিপির যে সন্ত্রাসীরা, এদেরকে অবশ্যই সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং জিজ্ঞাসাবাদ করতে হবে যে এরা কে বা কারা যে বাংলাদেশকে বর্তমান প্রতিনিয়ত তারা অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। জিএম কাদেরের আশা, তার মিটিং করা এবং তাদের জাতীয় পার্টির যে সাবেক মেয়র মোস্তফা যিনি আছেন, উনাকে আবার মেয়র পদে বসানোর বিষয়ে বিক্ষোভ করা, এই সামগ্রিক বিষয় নিয়ে এখানে একটা আমরা বলতে পারি যে কিছুটা অস্বস্তিকর পরিবেশই তৈরি হয়েছে, যেটা রংপুরে আমরা এর আগে দেখিনি বা আগামীতেও প্রত্যাশা করি না। বাট আমাদের জায়গা থেকে যে জিনিসটা আমরা মনে করি সেটা হচ্ছে 2024-এর এই অভ্যুত্থানে যারা ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছে, আমরা এটা বিএনপি বলি, এটা জামায়াত বলি, এনসিপির বর্তমানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথাই বলি না কেন, আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা, গুম, খুন, হয়রানি, এরকম লক্ষ লক্ষ মানুষের সাথে এই বিষয়গুলো হয়েছে, যখন জামায়াতের অনেকের সাথে এই বিষয়গুলো হয়েছে, তখন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে, একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরও হবে বলে আমরা প্রত্যাশা করি, একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত। এখন এখানে যখন আমরা দেখি যে জাতীয় পার্টির একজন মেয়র
ওই মেয়রকে আবার পদে বসানোর জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয়। আমরা মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগ তারপর যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী, যে সন্ত্রাসী যে নেতাকর্মীরা আছে, তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া। তো সেই জায়গায় যখন জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে, স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরের বা পুরো দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক। সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি যে যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন, আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া, যেটা এখানকার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না। সেটা এনসিপি হোক, আমাদের বিএনপি হোক, জামায়াত হোক বা অন্য যে কোনো আমাদের সহযোদ্ধারা হোক, তারা কখনো মেনে নিতে পারে না। সেই জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে, কিন্তু এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশালি জিএম কাদেরের সমর্থকরা হামলা করেছে এবং এই হামলাটা যখন তারা করে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে কিন্তু হামলা করেছে। এগুলোর স্পষ্ট এগুলো ফুটেজ আছে। সো সেই জায়গা থেকে পরবর্তীতে তাদেরই কেউ নিজেদেরকে সেভ করার জন্য জিএম কাদের বাসায় হামলা করেছে কিনা নাকি অন্য কেউ করেছে, এই বিষয়টি আমরা মনে করি যে তদন্ত সাপেক্ষ হতে পারে। সো সেই জায়গা থেকে এইটার যদি তদন্ত হতে হয়, এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনও নিষিদ্ধ না কেন, এক। 2 নম্বর হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য, কার উদ্দেশ্য কী ছিল আমরা জানি না, তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য। তৃতীয়ত, অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে, সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে, যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এরপরে কেউ যদি তাদের জায়গা থেকে সার্বিক দিক থেকে যত রকমের প্রভাবক অনুঘটক দিয়ে একটা ঘটনা উস্কে দেওয়ার চেষ্টা করে, এরপর যদি এরকম 2-1টা বাইক পুড়ে যায়, সেটার দায়ী কখনো এদেরকে করা যেতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি তারপরও এই যে বিশৃঙ্খলা যেটা হয়েছে এটা আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি না যে কোনো জায়গায় একটা বাইক কেন, কোনো একটা পাতাও অকারণে পুড়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি না। সেই জায়গায় আমরা মনে করি যে রংপুরের স্থিতিশীলতা আমরা সবাই চাই এবং বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা প্রত্যাশা করি এখানের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী বা পুলিশ সহ যারা আছেন তারা তাদের জায়গা থেকে যৌথভাবে এই কাজটা করে যাবেন। এখন আমাদের একটা প্রত্যাশা আছে, জি মানে এই জায়গায় আমাদের কথাটা, এই জায়গায় কথাটা কোন জায়গায়, আমরা একদম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ওইটুকু পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা মনে করি রাত 1টা-2টা এটা আসলে ওইভাবে ভালো, মানে ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। বরং আমরা প্রত্যাশা করি যে তাদেরকে যদি যে কোনো টাইমে, দিনের বেলা, অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়, সবাই প্রস্তুত থাকবে এই বিষয়ে সহযোগিতা করার জন্য, আমরা মনে করি। সো আমাদের জায়গা থেকে এইটুকুই প্রত্যাশা থাকবে যে এক, ঘটনার শুরু থেকে কনসিকুয়েন্স টানার জন্য, সে অনুযায়ী কাজ করার জন্য। আর দ্বিতীয় প্রত্যাশা থাকবে যে এই সময় এবং সার্বিক সিচুয়েশন যেন এমন না হয় যেটা আমাদেরকে আসলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে, যে কারণে আমাদের যে যাত্রা, সেই যাত্রা পথে। বিএনপি কি তাহলে এক দফার আন্দোলনে গেল? এখন আপাতত তাই যে তারা 1 মাস সময় দিয়ে জুলাই মাসে তীব্র আন্দোলন করবে এবং সেই আন্দোলনের ব্যাপারে তারা আর ছাড় দেবে না। তাদের একটাই কথা যে তারা কোনো যুক্তিসঙ্গত কারণই খুঁজে পাচ্ছেন না কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না। সংস্কারের বিষয়টা বারবার বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো মৌলিক কিছু বিষয়ে একমত হলে সেটাই ফাইনাল, আর বাকিগুলো হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার তার মতন করে করবে, পার্লামেন্টের বিষয়গুলো নির্বাচিত দলগুলো উত্থাপন করবে। এখন এই কারণেই যখন নাকি কয়েকটা ঘটনা সাম্প্রতিক যে এই সব কারণে ব্যবধানটা বাড়লো, ইশরাক হোসেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে, এটা খুব সিম্পল ছিল যে আদালত রায় দিয়েছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ বা স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ নেবে এবং তিনি দায়িত্ব পালন করবেন বা ওই মেয়রের আসনে করবেন। এইটাও বাধা দেওয়া হয়েছে তীব্রভাবে এবং আইনের শেষ ধাপ পর্যন্ত লড়াই করেছে মন্ত্রণালয় করা মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার লড়াই করেছে। তো এখানে একটা বিরাট ধাক্কা, 9-10 দিন অচল অবস্থা, এখনও পর্যন্ত অচল অবস্থা। সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা কর্মচারীও এই আন্দোলনে নেমে এসেছে। গেল এটা। বিএনপি দাবি করেছে 3 উপদেষ্টার পদত্যাগ করতে হবে, রাজনীতি সংশ্লিষ্ট 2 জন এবং নিরাপত্তা সংশ্লিষ্ট 1 জন, খলিল রহমান, তারপরে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই দাবিও পূরণ হয়নি। বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারেও মানে কোনো আশ্বাস দেয়নি। বরং যেটা হয়েছে টোকিওতে যে তিনি বলেছেন শুধু একটা দল নির্বাচন চাই ডিসেম্বরে, সবগুলো না। বিএনপি বলছে যে একটা না,
40-50টা বা 60টা দল নির্বাচন চায়। তো এখানেই হয়ে গেল একদম পরস্পর বিরোধী। এই অবস্থার মধ্য দিয়ে যে 2 তারিখের একটা সভা ডেকেছে, হয়তো জাপানে বসেই ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে যেখানে বেগম খালেদা জিয়া বলেছেন যে গণতন্ত্রকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে এবং গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা হয়নি, তাহলে কোন অবস্থার মধ্যে আছে দেশ? গণতন্ত্রবিহীন অবস্থার মধ্যেই আছে এবং বাধাও দেওয়া হচ্ছে। বাধা মানে নির্বাচনের কথাটা উল্লেখ না করলেও নির্বাচনের তারিখ ঘোষণাটা হচ্ছে একটা পথে যাওয়া সুনির্দিষ্ট তারিখ, সেখানে বলা হচ্ছে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। তো মনোভাবটা পরিষ্কার যে বিএনপির একদম হাইকমান্ডও এখন রীতিমতো বিরক্ত, নেতারা প্রতিদিন বক্তব্য রাখছেন। তো এই অবস্থা তিনি জাপানে থেকেই হয়তো অনুভব করেছেন বলে 2 তারিখে ডেকেছেন। ইতিমধ্যে যে এই রাজনৈতিক অঙ্গনে যেহেতু কোনো এখন নির্বাচিত সরকার নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার, বিভিন্ন শক্তিশালী মহলগুলো নানাভাবে চাপ দিচ্ছে। এনসিপি একটা শক্তি, আরও অনেকগুলো শক্তি ইতিমধ্যে আবির্ভূত হয়েছে, যারা বলছে ডক্টর ইউনূস 5 বছর থাকুক, সংস্কার পুরোটা হবে, বিচার পুরোটা শেষ হবে। তো এইসব কারণে বিএনপির মধ্যেও মনে হচ্ছে যে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখতে চায় কেউ কেউ, অথবা কোনো কোনো মহল, কোনো কোনো রাজনৈতিক শক্তি। এসব কারণে বিএনপির মধ্যে একদম আস্থার ঘাটতি হয়েছে চরমভাবে, এবং এই কারণে তারা জোরালো হয়েছে এবং তারাও বলছে যে তারা এখন তারা এই দাবিতে আন্দোলন করবে। ইতিমধ্যে একটা শোডাউন হয়েছে, 10 থেকে 15 লাখ লোক নয়াপল্টনে হাজির ছিল। যদিও এই ওয়ার্কিং ডেতে না করে শুক্রবার বা শনিবার কেন করলো না, এটা আমিও বোধগম্য না। কেন সোহরাওয়ার্দী উদ্যান বাদ দিয়ে নয়াপল্টনটা বেছে নিল, কেন মানিক মিয়া এভিনিউ না, এটা আমার প্রশ্ন আছে। এগুলো হলো সমালোচনার জায়গা, কিন্তু যেই দাবিটা তারা করছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, সেই দাবিটা অযৌক্তিক কীভাবে বলা যাবে? বাম গণতান্ত্রিক জোট কি ক্ষমতায় আসবে? সিপিবি বা বাসদ তা তো আসবে না, তারা নিজেরাও জানে। কিন্তু তারা বলছে যে না, অন্তর্বর্তী সরকার ন্যূনতম কিছু কাজ করবে। এটা হলো একটা বিশেষ ব্যবস্থায় সরকারটা চলছে, এটা সাংবিধানিক শাসনতান্ত্রিক গণতান্ত্রিক নর্মাল যে সরকার, সেই সরকারটা। ফলে সে জরুরি কিছু কাজ করে একটা নির্বাচিত সরকারের হাতে দেবে, যাতে সাংবিধানিক ধারাবাহিকতাটা থাকে। এখন বড় গ্যাপ থাকলে সেই গ্যাপের মধ্যে অনেক রকম আবর্জনা ঢুকবে, তারা নানা রকম ফন্দি ফিকির করতে চাইবে, ইউনূস সরকারের উপর চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ফায়দা তুলবে। তো সেটা দেশ একটা বিপজ্জনক অবস্থার মধ্যে থাকবে, যেখানে ভারত তাক করে আছে যে কোথায় একটা ফাঁক পাবে সেখানে ঢোকার জন্য। তার সঙ্গে সঙ্গে আছে সেখানে আওয়ামী লীগও ওত পেতে বসে আছে। তো এই অবস্থায় একটা নিয়মতান্ত্রিক নিয়মমাফিক সরকার যদি না আসে, তাহলে দেশ আরেকটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে গেলে নির্বাচনের কোনো বিকল্প নেই, এই কথাটা বিএনপি বারবার বলার চেষ্টা করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার সেই সংস্কার এনসিপি যেভাবে কথা বলছেন, মোটামুটি তার কণ্ঠেও সেই প্রতিধ্বনি হচ্ছে। কিন্তু কবে সংস্কার শেষ হবে, কবে বিচার শেষ হবে, তার কোনো ঠিক নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেদিনও বলেছেন যে তিনি খুবই বিরক্ত যে সংস্কার কাজই করছে না। তো বাস্তবিকই তাই, যে মোটা দাগে তো আপনি মেয়াদ 4 বছর করবেন, ক্ষমতার ভারসাম্য নামে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেবেন, এই জায়গাগুলো তো ছাড় দেবে না। যারা ক্ষমতায় থাকবে তারা পার্লামেন্টারি সিস্টেমে তারা চাইবে যে প্রধানমন্ত্রী যিনি সরকার প্রধান হবে এবং তার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে। এখন আলাপ আলোচনা করে যতটুকু ভারসাম্য আনা যায়, সেই কারণে বিএনপির 31 দফা আছে, যেখানে রাষ্ট্রপতিকে আর ক্ষমতায়িত করা, দ্বিকক্ষের পার্লামেন্ট করা, এই কথাগুলো কিন্তু বলা আছে। তো বিএনপির ওই সংস্কারগুলোকে ধরেও যদি কিছু প্রস্তাব নিয়ে যদি একটা ঐক্যমত্য তৈরি করা যায়, তাহলে বিএনপির উপর চাপ থাকবে। আর পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর একটা পেশার গুরুত্ব থাকবেই পার্লামেন্টের ভেতরে এবং বাইরে। তো সেইগুলোতে না যে একেবারে সংবিধান বদলায় দাও, আমূল পরিবর্তন করো, একেবারে রাষ্ট্রপতিকে উচ্ছেদ করে দাও, সেনাপতিকে বাদ দাও, এই যে কার্যক্রমগুলো, এটা তো একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে দেশকে। সেই কারণে বিএনপি খুবই অ্যাডামেন্ট যে না, তারা এই জুন মাস ঈদ আছে, যে কোরবানির ঈদ, এরপরে জুলাই মাস থেকে তারা লাগাতার আন্দোলন করবে এবং সেই প্রস্তুতি নিয়েছে। এমন একটা প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরেই তিনি 2 তারিখে বসতে চাচ্ছেন। আমি মনে করি যে এটা খুবই শুভ সংবাদ। তার মানে আজকে 31 তারিখ, একদিন বাদেই বৈঠক। আমি মনে করি এটাও অত্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বাড়তে না দিয়ে যে রাশ টানার জন্য খুব দ্রুত চটজলদি একটা সিদ্ধান্ত, এটাও খুব ভালো একটা পদক্ষেপ আমি মনে করি। তো সব মিলে 1 দফার আন্দোলনটা এটা কারোর জন্যই ভালো না। কিন্তু বিএনপি, আমি আগে বলেছি যে তাদের তো পিঠ অনেকটা দেয়ালে ঠেকে গেছে, যে তারা এখন কী করবে। এই ধরনের নানা রকম যে উপদ্রব, নানা রকমের কথাবার্তা, এইটা ভেঙে দাও, ওইটা হটায় দাও, নানা রকম মব কালচার চলতেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দিনের পর দিন সেনাবাহিনী পুলিশের মতন টহল দিচ্ছে। এটা সেনাবাহিনীর মর্যাদার জন্য আমাদের সর্বোচ্চ একটা প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ যেই সংস্থাটা, তাকে আমরা নির্বিচারে ব্যবহার করছি। তো এইগুলি তো দিনের পর দিন চলতে পারে না, ফলে সবাই কম বেশি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। এই বিরক্তিটা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন টের পাচ্ছেন না, সেটাই একটা বিষয়। তো জানি না ওনাকে অ্যাডভাইজাররা বলেছেন কিনা বা সেই যুক্তিগুলি এনেছেন কিনা। উনি হয়তো অনুভব করছেন যে কেউ হয়তো
চাচ্ছেন যে অনির্বাচিতভাবে লম্বা সময় আমরা পার করি, আর নির্বাচিত হইলেই তো একটা দল চলে আসবে, তখন তো আমাদের খানা নেই, এরকম একটা হয়তো চিন্তাভাবনা থাকতে পারে। তো যাই হোক, এখন দেখা যাক, মানে একদিন বাদে পরশু যদি কোনো ইতিবাচক অ্যানাউন্সমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস দেন তাহলে ভালো, আর যদি না দেয় একটা দেশ যে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। এরই মধ্যে জাতীয় পার্টি গতকালকে বিশাল একটা গণসমাবেশ করেছে এবং সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীও যুক্ত ছিল, রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই ধারণা করেছে। আর এরই মধ্যে আবার এনসিপির নেতা সমন্বয়ক, সাবেক সমন্বয়ক শাহরিজ আলম নতুন বক্তব্য রেখেছেন। দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন। সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন হুমকির মুখে পড়েছে এবং সমন্বয়করাও সবাই বলতেছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা, আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা মনে করতেছেন শেখ হাসিনা যখন ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে এবং খুব তাড়াতাড়ি ফিরবে। দর্শক শ্রোতা, আপনারা কি চান বা আপনারা কি মনে করতেছেন? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।